তো আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি মূল কথায় চলে যাই। সম্প্রতি অনুমোদিত বিশাল পদ্মা ব্যারাজ প্রকল্প নিয়ে আমরা আজ খুঁটিনাটি আলোচনা করব। এই ঐতিহাসিক প্রকল্পটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে ঠিক কিভাবে কাজ করবে আর কিভাবে ১৯টি জেলার পানি ব্যবস্থাপনার পুরোপুরি খোলন নলচে পাল্টে দেবে সেটাই আমরা ধাপে ধাপে দেখব। এটা আসলে শুধু একটা কংক্রিটের কাঠামো না, বিস্তীর্ণ একটা অঞ্চলের পানি ব্যবস্থাপনার আমূল রূপান্তরের এক মাস্টার প্ল্যান। এই প্রজেক্টটা আসলে কতটা বড় সেটা বুঝতে হলে প্রথমেই ৩৩,৪৭৪ কোটিরও বেশি টাকার এই বিশাল বাজেটের দিকে তাকাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এত বড় অঙ্কের অর্থ বরাদ্দ করা হয়েছে শুধু এই একটা মেগা প্রজেক্টকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। এর থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে এই শুষ্ক মৌসুমের পানি সংকট দূর করাটা জাতীয়ভাবে কতটা হাই প্রায়োরিটি পাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা পুরো প্রজেক্টের প্রভাবটা পর্যায়ক্রমে দেখব। আমাদের আলোচ্য বিষয়গুলো হচ্ছে: ১. পদ্মা ব্যারেজ অনুমোদন, ২. শুষ্ক মৌসুমের সমাধান, ৩. পানি প্রবাহ প্রকৌশল, ৪. ৫টি প্রধান নদী পুনরুদ্ধার এবং সবশেষে ৫. ১৯টি জেলার উপর প্রভাব। ১. পদ্মা ব্যারাজ অনুমোদন। আচ্ছা, চলুন শুরুতেই এই বিশাল জাতীয় উদ্যোগের একদম প্রশাসনিক ভিত্তি আর সময়রেখাটা একটু জেনে নেওয়া যাক। ২০২৬ সালের ১৩ মে একনেক সভায় এই প্রজেক্টটি চূড়ান্ত অনুমোদন পায়, আর এর মাঠ পর্যায়ের কাজ শুরু হতে যাচ্ছে একই বছরের জুলাই মাস থেকে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর টার্গেট জুন ২০২৩, মানে আগামী ৭ বছর ধরে টানায় বিশাল কর্মযজ্ঞ চলবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এটা আসলেই অনেক বড় একটা কমিটমেন্ট। আর পেছনের প্রেক্ষাপট হিসাবে একটু জানিয়ে রাখি, এই ব্যারাজ নির্মাণের বিষয়টি মূলত বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটা প্রতিশ্রুতি ছিল। পরবর্তীতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে একনেক সভায় এই দীর্ঘ প্রতীক্ষিত উদ্যোগটি তার চূড়ান্ত নির্বাহী অনুমোদন পেয়ে যায়। ২. শুষ্ক মৌসুমের সমাধান। তো এই যে অনুমোদন পেল, এটা আসলে মাঠ পর্যায়ে দীর্ঘদিনের পরিবেশগত সমস্যার সমাধান কিভাবে করবে এবার সেটা দেখা যাক। দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে যে কি ভয়াবহ পানি সংকট তৈরি হয় সেটা আমরা সবাই কম বেশি জানি। নদী নালা শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, কৃষিকাজে মারাত্মক ধাক্কা লাগে। আর ঠিক এই জায়গাতেই প্রজেক্টটা একটা গেম চেঞ্জার। এর লক্ষ্য হলো বিপুল পরিমাণ পানি আটকে রেখে পরে নিয়ন্ত্রিতভাবে সেই স্বাদু পানির প্রবাহ আবার ওই শুকনো অঞ্চলগুলোতে ফিরিয়ে আনা। মানে বর্তমানের এই খরা আর ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে এটা আক্ষরিক অর্থেই দিনরাতের পার্থক্য করে দেবে। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হচ্ছে এই নাম্বারটা, ২৯০ কোটি ঘনমিটার। জাস্ট চিন্তা করে দেখুন, প্রজেক্টটা শেষ হলে পদ্মা নদীতে ঠিক এই বিশাল পরিমাণ পানি শুধু শুষ্ক মৌসুমের জন্যই রিজার্ভ করে রাখা যাবে। আর এই সংরক্ষিত পানিটাই পরে আশপাশের শুকনো নদী আর ওই বিস্তীর্ণ ১৯টি জেলার তৃষ্ণার্থ জনপদে নতুন করে প্রাণ ফিরিয়ে আনবে। ৩. পানি প্রবাহ প্রকৌশল। এখন আমাদের ফোকাস করা দরকার এর ইঞ্জিনিয়ারিং দিকটার ওপর। এত বিপুল পরিমাণ পানি তো শুধু আটকে রাখলেই হবে না, তাই না? এটাকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এই অবকাঠামোটা কিন্তু শুধু পানির প্রবাহ ব্লক করার জন্য বানানো হচ্ছে না। প্রথম ধাপে গড়াই অফটেকে ১৫টি স্পিলওয়ে থাকছে, যা পানি প্রবাহের একদম কাটাই পাটায় নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। পাশাপাশি নৌকা বা জাহাজ চলাচলের জন্য ন্যাভিগেশন লক আর মাছের অবাধ চলাচলের জন্য পরিবেশ বান্ধব ফিশ পাস তো থাকছেই। আর বোনাস হিসেবে এই পানির ফ্লো কাজে লাগিয়ে ৩৬.৬ মেগাওয়াটের একটা আস্ত জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এক কথায় পরিবেশ আর অর্থনীতির একটা অসাধারণ ব্যালেন্স। মূল কাঠামোর বাইরেও কিন্তু আরও কিছু কন্ট্রোল সিস্টেম থাকছে। চন্দনা অফটেকে ৪টি আর হিসনা অফটেকে ৫টি স্পিলওয়ে বসানো হবে। এগুলোকে আমরা বিশাল সাইজের এক একটা ভালভের সাথে তুলনা করতে পারি। এই ভালভগুলোর কাজই হলো ওই যে রিজার্ভ করা পানি সেটাকে মেপে মেপে ঠিক যে জায়গায় যতটুকু দরকার সেখানে পৌঁছে দেওয়া। আর এর সাথে যুক্ত হচ্ছে ১৮০ কিলোমিটার লম্বা বিশাল এক অ্যাফ্লাক্স বাঁধ। ৪. ৫টি প্রধান নদী পুনরুদ্ধার। আচ্ছা, প্রবাহ নিয়ন্ত্রণের জন্য স্পিলওয়ে বা ভালভগুলো তো বসানো হলো, কিন্তু পানি যাওয়ার জন্য তো নদীর নাব্যতা দরকার, তাই না? আর ঠিক এখানেই নদী পুনরুদ্ধারের বিশাল কাজটার সামনে আসে।
ওই রিজার্ভ করা স্বাদু পানি যেন তৃষ্ণার্ত জেলাগুলোর একদম শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারে, সেজন্য পলিজমে ভরাট হওয়া নদীগুলোর শত শত কিলোমিটার অংশ ব্যাপকভাবে ড্রেজিং করা হবে। শুধু প্রথম ধাপেই গড়াই মধুমতির ১৩৫.৬ কিলোমিটার আর হিসনার ২৪৬.৪৬ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। এটা আসলেই বিশাল একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই ড্রেজিংয়ের মাধ্যমে মূলত ৫টি মূল নদী ব্যবস্থাকে পুরোপুরি বাঁচিয়ে তোলা হবে। হেসনা মাথাভাঙা, গড়াই মধুমতি, চন্দনা বারাসিয়া, বড়াল আর ইছামতি। একে অপরের সাথে কানেক্টেড এই নদীগুলোই মূলত শিরা উপশিরার মতো কাজ করবে। ব্যারাজের সেই জমানো পানি এই নদীগুলোর মাধ্যমেই দেশের একদম ভেতর পর্যন্ত ছড়িয়ে পড়বে। ৫. ১৯টি জেলার উপর প্রভাব। আমরা এখন আজকের এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এত বিপুল বাজেট, জটিল ইঞ্জিনিয়ারিং, এসবের চূড়ান্ত লক্ষ্যই হল ওই ১৯টি জেলার মানুষের জীবনে সরাসরি পরিবর্তন আনা। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, ড্রেজ করা নদীগুলো দিয়ে যখন ওই ২৯০ কোটি ঘনমিটার পানি প্রবল বেগে ছুটবে, তখন প্রথম ধাপে আসলে কোন কোন অঞ্চল এর সরাসরি সুবিধা পাবে? চলুন ম্যাপটা একটু মিলিয়ে দেখি। শুরুতেই সবচেয়ে বড় রিলিফটা পাচ্ছে খুলনা বিভাগ। এখানকার 10টি সুনির্দিষ্ট জেলা কুষ্টিয়া, মেহেরপুর থেকে শুরু করে একদম সাতক্ষীরা পর্যন্ত সরাসরি এই প্রজেক্টের লাইফলাইন পাচ্ছে। শুষ্ক মৌসুমে সেচ আর খাবার পানির যে তীব্র অভাব এখানে দেখা যায়, পদ্মা ব্যারাজ থেকে আসা এই স্বাদু পানি সেই সমস্যার একটা সলিড সমাধান দেবে। আর এই সুবিধা কিন্তু শুধু খুলনাতেই আটকে থাকছে না, এটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়বে ঢাকা, রাজশাহী আর বরিশাল বিভাগে আরও 9টি জেলায়। ঢাকা বিভাগের রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যদিকে রাজশাহী বিভাগের পাবনা থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং বরিশাল বিভাগের পিরোজপুরও থাকছে এই প্রথম ধাপে এই লিস্টে। এই প্রজেক্টের ফলে শুষ্ক মৌসুমে এই জেলাগুলোর ভৌগোলিক আর কৃষিচিত্র একেবারে পাল্টে যাবে। এই ১৯টি জেলার পানি ব্যবস্থাপনায় ঠিক কতটা গ্রাউন্ড লেভেল ইম্প্যাক্ট পড়বে সেটা আমরা এই নাম্বারটা দেখলে বুঝতে পারি। এই জেলাগুলোর অধীনে থাকা মোট ১২০টি উপজেলা প্রথম ধাপেই সরাসরি উপকৃত হবে। মানে ব্যাপারটা শুধু জেলার হেডকোয়ার্টারেই সীমাবদ্ধ থাকছে না, একদম প্রান্তিক সাবডিস্ট্রিক্ট লেভেলের কৃষি আর সেচ ব্যবস্থায় এটা সরাসরি কাজে আসবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু প্রথম ধাপেই ১৯টি জেলার কথা বলা হচ্ছে, কিন্তু সব মিলিয়ে এই প্রজেক্টের আওতায় আসবে দেশের মোট আয়তনের প্রায় ৩৭% এলাকা। একবার ভাবলে অবাক হতে হয়। প্রথম ধাপের এই স্বাদু পানির ফ্লো যখন পুরোদমে শুরু হবে, তখন আমাদের দেশের কৃষিভিত্তিক অর্থনীতি আর ভবিষ্যৎ সমৃদ্ধিকে এটা কতটা শক্তিশালী করে তুলবে, এই প্রশ্নটা একটু ভাবনার জন্য রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।